ঢাকা থেকে মাত্র 18,000 টাকায় আমি কিভাবে থাইল্যান্ড গেলাম, বাংলাদেশ ইমিগ্রেশন এবং থাইল্যান্ড ইমিগ্রেশনে আমার সাথে কি হয়েছিল, লাইভ এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ইভেন দো আপনারা যদি থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করে থাকেন, আপনাদের সাথে ইমিগ্রেশনে কি কি হতে পারে এবং আপনারা ইমিগ্রেশনটা কিভাবে স্মুথলি কমপ্লিট করতে পারবেন, এবং যদি ব্যাংকক থেকে আপনারা পাটায়া যাওয়ার প্ল্যান করে থাকেন সহজ রুটে এবং কম টাকায় কিভাবে যাবেন, সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব। আমার ফ্লাইটের ঠিক 3 ঘন্টা আগে আমি বাসা থেকে ওভার কল করি এবং সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে যাই। এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমি আমার নেসেসারি ফর্মালিটিস গুলো পূরণ করে আমি ইমিগ্রেশনে চলে যাই। ইমিগ্রেশনে যাওয়ার পরে আমাকে প্রথমেই যে প্রশ্নটা করেছিল যে আপনার ভিসাটা অরিজিনাল কি না। আমি এর আগে আমার অনেকগুলো কান্ট্রি ভিজিট করা আছে, ট্রাভেল হিস্ট্রি আছে, তো আমাকে কখনো এই প্রবলেমটা ফেস করতে হয়নি। বাট থাইল্যান্ডে রিসেন্টলি যেটা হচ্ছে, আপনার ভিসা কপিটা অরিজিনাল কিনা এটা ওনারা বাই ডিফল্ট সবার সাথে চেক করে। সেক্ষেত্রে আমার ভিসাটা চেক করলো, ভিসা চেক করে আমাকে হচ্ছে যে ইমিগ্রেশন সিল দিয়ে দিল, আমি ইমিগ্রেশন পার হয়ে গেলাম। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা ইমিগ্রেশনটা কমপ্লিট করতে যখনই যাবেন তখন আপনার ভিসা চেক করতে যাবে। ভিসা চেক করতে গেলে আপনি সেটা প্রুফ কিভাবে দেখাবেন? সেক্ষেত্রে আপনারা যদি নিজে ভিসা করে থাকেন অথবা কোনো এজেন্সি থেকে দিয়ে যদি ভিসা করে থাকেন, এজেন্সিকে বলবেন যে আমার ভিসা মেইলটা হচ্ছে যে মেইলে যে কনফার্মেশনটা ছিল সেটা আমাকে দিয়ে দেন। আপনি ইমিগ্রেশন যাওয়ার আগে অবশ্যই এই প্রস্তুতিটা নিয়ে যাবেন, যেন ইমিগ্রেশনে আপনাকে হ্যাসেল পোহাতে না হয়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেস থাকে, সেটা হচ্ছে ইমিগ্রেশন অফিসাররা আপনার হচ্ছে যে পোর্টালে ঢুকতে চায়, ভিসা পোর্টালে। সেক্ষেত্রে পোর্টালের অ্যাক্সেস কিন্তু আপনার কাছে থাকবে না। আপনি যদি কোনো এজেন্সিকে দিয়ে ভিসা করেন, পোর্টাল অ্যাক্সেস কিন্তু আপনাকে দিবে না। তো আপনি অবশ্যই অবশ্যই আপনার এজেন্সিকে বলবেন যে আমাকে ভাই পোর্টালের অ্যাক্সেসটা দেন, আইডিটার পাসওয়ার্ডটা, আমি কখনোই লগ ইন করবো না। ইমিগ্রেশন অফিসার যদি দেখতে চায় আমি শুধু তাকেই শো করবো, সেক্ষেত্রে তারা দিয়ে দিবে আপনাকে। তো আর আপনি যদি নিজে নিজে ভিসা করে থাকেন, আপনার কাছে পোর্টালের অ্যাক্সেস অবশ্যই আছে এবং ভিসা কনফার্মেশন মেইল আছে। এই দুটো হচ্ছে যে বাংলাদেশে একটু হ্যাসেল পোহাতে হবে, এই দুটো আপনি কমপ্লিট করে আপনি ইমিগ্রেশনটা শেষ করে যাবেন। দেন হচ্ছে যে আমি ইমিগ্রেশনটা স্মুথলি কমপ্লিট করে আমি চলে যাই প্রবাসী লাউঞ্জে। আমার বরাবরের মতো ফেভারিট লাউঞ্জ হচ্ছে প্রবাসী লাউঞ্জ। আপনারা ইমিগ্রেশনটা কমপ্লিট করে হাতের বাম পাশে ঠিক একটু সামনে এগুলোই আপনার প্রবাসী লাউঞ্জ পেয়ে যাবেন। এখানে খাবারগুলো আমার কাছে সত্যিই অনেক মজাদার মনে হয়। আমি যখনই সময় থাকে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে এসে বসে কিছু খাই। তো আপনারাও এটা ট্রাই করবেন, আসলেই একদম ভালো একটা ফিল পাবেন। এরপর শাটল বাসে করে চলে গেলাম প্লেনের দিকে, আর কিছুক্ষণ পরেই আমার থাইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট। আমার পাশের সিটে ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু। পুরো জার্নিটা বেশ ইন্টারেস্টিং ছিল এই ভাইটির জন্য, বিশেষ করে কারণ আমি প্লেনের মধ্যে এই ভাইটির জন্য থাইল্যান্ডের একটা ফিল পাচ্ছিলাম যে আমার পাশে থাইল্যান্ডে একজন বসে আছে। এই বৌদ্ধ ভিক্ষু ভাইটি আমাকে অ্যাকচুয়ালি ভালো একটা ফিল দিয়েছে। বাই দ্য ওয়ে, আমার সিটটা ছিল উইন্ডো সিট। আমি কিভাবে উইন্ডো সিট পেলাম, আপনারা যখন বোর্ডিংটা নেবেন তখন হচ্ছে যে এয়ারলাইন্সের ভাইদেরকে বলবেন যদি অ্যাভেলেবল থাকে, ভাই আমাকে প্লিজ একটা উইন্ডো সিট দেন। যদি অ্যাভেলেবল থাকে আপনাকে ওনারা উইন্ডো সিট দিয়ে দিবে। তো আমি উইন্ডোর পাশে বসে স্কাই ভিউটা দেখতে দেখতে চলে গেলাম থাইল্যান্ড। তারপর ফাইনাল একটা ইউজফুল ইনফরমেশন আপনাদেরকে দেই, যেটা হচ্ছে যে আমি টিকিটটা কম দামে কোথায় থেকে কেটেছি, মাত্র 18,000 টাকায়। তো আমি যখন কোথাও যাওয়ার প্ল্যান করে থাকি, তো আমি আগে থেকে গুগল ফ্লাইটে দেখতে থাকি যে কোন ডেটে আমার ফ্লেক্সিবল ডেটে আমি হচ্ছে যে কম দামে টিকিটটা পাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে যে প্রাইস গ্রাফটা এবং ডেট গার্ডটা আমি একটু খুঁজি। খোঁজার পরে যে ডেটটার মধ্যে আমি দেখি যে প্রাইস কম আছে, তো সেই ডেটটা আমি লক করি। এভাবে হচ্ছে যে আপনারা গুগল ফ্লাইটে প্রাইস গ্রাফ এবং ডেট গার্ডটা আপনারা খুঁজবেন যে কোন ডেটে কোন প্রাইসটা কম হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা বেছে নেবেন। থাইল্যান্ডে পৌঁছে ইমিগ্রেশনের দিকে যেতে দেখি মানুষের বিশাল ভিড়। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইমিগ্রেশন আসলাম। ইমিগ্রেশন আমাকে কিছুই জিজ্ঞাসা করেনি, কারণ হচ্ছে যে আমার আগে থেকেই অনেকগুলো দেশ ভিজিট করা ছিল এবং তারা মনে হচ্ছে যে আমাকে কিছু জিজ্ঞাসা করবো না, তাই জিজ্ঞাসা করেনি। বাট আপনাদেরকে অবশ্যই নেসেসারি ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে, যেমন হচ্ছে যে রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং এবং অ্যারাইভাল কার্ডটা আপনারা আগে থেকে ফিল আপ করে যাবেন। অ্যারাইভাল কার্ডটা যদি আপনারা আগে থেকে ফিল আপ করে যান, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সময় বেঁচে যাবে। তো আমি আগে থেকে ফিল আপ করে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমাকে কিছু জিজ্ঞাসা করেনি ইমিগ্রেশনে। খুব স্মুথলি আমি ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে গেলাম। বেরোবার সময় সামনে পড়লো এই ক্লিনিং রোবটটা। ওর সাথে দেখা হওয়ার পরে আমার সত্যি ভালো লেগেছিল। আমি ওকে কিছুক্ষণ দাঁড়িয়ে অবজারভেশন করলাম। এই ক্লিনিং রোবটটা এতটা দায়িত্ব নিয়ে নিজে নিজে ক্লিনিং করছে এয়ারপোর্টটা, মনে হচ্ছে আমার থেকেও বেশি রেসপন্সিবল সে। তারপর আমি চলে যাই ওয়েটিং জোনের দিকে, এবং যেখানে আমার জন্য আগে থেকেই একজন অপেক্ষারত ছিল। কারণ হোটেল থেকে আমাকে রিসিভ করার জন্য একজন ড্রাইভার পাঠিয়েছিল, যার হাতে আমার নামের প্লে কার্ড ছিল, সেটা নিয়ে দাঁড়িয়েছিল। তো তাকে দেখে আমি চিনে যাই।
তার সাথে হাই হ্যালো হওয়ার পরে সে আমার ব্যাগটা তার গাড়িতে তুললো এবং আমরা রওনা হয়ে গেলাম পাতায়ের উদ্দেশ্যে। এয়ারপোর্টটা ক্রস করার পরে ব্যাংককের লোকাল ভিউ দেখতে দেখতে আমি চলে যাই পাতায়াতে। ব্যাংকক থেকে পাতায়ার দূরত্ব হচ্ছে 150 কিলোমিটারের মতো। সেটা ট্রাফিকের উপর নির্ভর করে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে ম্যাক্স। আর আপনারা কিভাবে যাবেন সেটা হচ্ছে যে ব্যাংকক থেকে আপনি পাতায়াতে যেতে চাইলে অপশন অনেকগুলো আছে, সেক্ষেত্রে আপনি কোনটা বেছে নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তো আপনি যদি বাজেট ফ্রেন্ডলি যেতে চান তো সেক্ষেত্রে বাসে যেতে চাইলে প্রথমে আপনাকে ব্যাংককের এককামাই বাস টার্মিনালে যেতে হবে। সেখান থেকে মাত্র 150 বাতে আপনি চলে যেতে পারবেন পাতায়া সিটিতে। এবং হচ্ছে যে আপনি যদি আরো চিপে যেতে চান এবং আরো ভালো ভালো ফিল পেতে চান সেক্ষেত্রে আপনি ট্রেনে যেতে পারেন। ট্রেনে মাত্র 30 বাতে আপনি চলে যাবেন হচ্ছে যে পাতায়াতে। কিন্তু বাস থেকে ট্রেনের সময়টা একটু বেশি লাগে, 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। বাট আপনি বাস থেকে ট্রেনের ফিলটা ভালো পাবেন, ভিউটাও ভালো দেখতে পাবেন। আর আপনার যদি প্রাইভেট কার হচ্ছে গ্র্যাব অথবা ট্যাক্সিতে যেতে চান সেক্ষেত্রে গ্র্যাবে যেতে চাইলে আপনার কাছ থেকে 1100, 1200, 1000 এরকম চার্জ করবে। তো সেক্ষেত্রে আপনি বেছে নেবেন যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়। আমি আপনাকে সাজেস্ট করব আপনি কম খরচে যেতে চাইলে ট্রেনে যাবেন মাত্র 30 বাত, আর হচ্ছে যে বাসে যেতে চাইলে 150 বাত। এই হচ্ছে যে আজকের পুরোপুরি আপনার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স আপনি কিভাবে ব্যাংকক থেকে পাতায়াতে যাবেন। পাতায়া সিটিতে ঢোকার পরে অল্প কিছুক্ষণ পাতায়ের লোকাল ভিউ দেখলাম, বাট এই ভিউটা আমার কাছে সত্যি অ্যামেজিং লাগছিল, একটু ডিফারেন্ট একটা ভাইব পেয়েছিলাম। তারপর ফাইনালি পৌঁছে যায় হোটেলে। হোটেলে নামার পরে ড্রাইভার বরাবরের মধ্যে আমার ব্যাগটা আবার নামিয়ে দিলেন এবং তার সাথে হাই হ্যালো করে তার সাথে বিদায় নিয়ে নিলাম এবং আমি ফাইনালি পৌঁছে গেলাম আমার ফাইনাল ডেস্টিনেশনে।